আপনার প্রশ্নই আমাদের প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের এই আয়োজন। খবর এবং তার পেছনের খবর বিশ্লেষণ করি আমরা। রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে। আপনাদের সবাইকে সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্রে স্বাগত জানাচ্ছি। আমি অন্তরা বিশ্বাস। আজ আমরা তিনটি বিষয় নিয়ে কথা বলবো। একটি হচ্ছে ডোনাল্ড লুর যে সফর, সেটি শেষ হয়ে গেল। সেই বিষয় নিয়ে বিরোধী দল নির্বাচন ও আন্দোলনের পাশে পায়নি যুক্তরাষ্ট্রকে, এরকম একটি কথা উঠে এসেছে সরকারি দলের পক্ষে। সেই প্রসঙ্গে আমরা কথা বলতে চাই। আরেকটি বিষয় হচ্ছে কঠিন সময় রাশিয়ার পাশে চীন, যুদ্ধ নিয়ে আলোচনায় প্রস্তুত মস্কো। রাশিয়া এবং চীনের যে সম্পর্ক, সেটি আগেই ভালো ছিল, আরও ভালো হচ্ছে, সেই প্রসঙ্গ নিয়েই আমরা আরও আলাপ করতে চাই। আর তৃতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, যেটির জন্য আসলে আমরা সবাই কম বেশি ভুক্তভোগী। এই তিনটি বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আজ আমাদের অতিথি রয়েছেন সোহেল সানি, সহকারী সম্পাদক, বাংলাদেশ প্রতিদিন। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। এবং দর্শক, এই তিনটি বিষয় নিয়ে আলাদা তিনজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবেন জুমে। শুরুতেই আমরা কথা বলতে চাই যে ডোনাল্ড লু আজ ঢাকা সফর শেষ করলেন, 3 দিনের সফর শেষে সেই বিষয়টি নিয়ে। একটি বিষয় আসলে রাজনৈতিক অঙ্গনে আলাপ হচ্ছে, যেটি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব, তিনি আসলে বলছিলেন যে বাংলাদেশের বর্তমান অবস্থার প্রেক্ষিতে ডোনাল্ড লু বা যুক্তরাষ্ট্র একটুও খুশি নয়, এতটুকু খুশি নয়, এরকম একটি কথা তিনি বলছেন। এর পরিপ্রেক্ষিতে আবার ওবায়দুল কাদের বলছেন যে যুক্তরাষ্ট্রের অবস্থান কিভাবে জানলেন ফখরুল। যদিও এই যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তিনি যে কথাটি বলে গেছেন যে ঢাকার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্কে অনেক টেনশন তৈরি হয়েছিল, কিন্তু এইসব সারিয়ে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সামনে তাকাতে চায়, পেছনে নয়, যেটি কয়েকদিন ধরেই ভীষণ রকম আলোচনায় আছে। আপনার কাছে কি মনে হয়, কি কারণে আওয়ামী লীগ বিএনপি এরকম পাল্টাপাল্টি আলাপ করছে? এটা তো বেশ পেছনের ঘটনা। রাজনীতি, আপনাকে ধন্যবাদ। রাজনীতিতে পাল্টাপাল্টি অভিযোগ, পাল্টাপাল্টি অনুযোগ বিভিন্ন সময়, এটা রাজনীতির একটা সংস্কৃতি। কিন্তু এই রাজনীতির সংস্কৃতির ভিতরে কিছু বিষয় আছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট। যেরকম ডোনাল্ড লু এসেছেন, ডোনাল্ড লু যদি পজিটিভ কথা না বলতেন, ইতিবাচক যদি কথা না বলতেন, সেক্ষেত্রে আমার মনে হয় বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য বর্তমানে যেটা দিচ্ছেন তার উল্টোটাই হতো। যেহেতু তিনি সরকারের সঙ্গে, আপনি লক্ষ্য করবেন যে সফরের মধ্য দিয়ে তিনি একটা বার্তা দিয়েছেন। সেই বার্তাটা হলো যে অতীতের যা কিছুই হোক না কেন, সেটা ভুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার একটা বার্তা। অর্থাৎ যদি আপনি সামগ্রিকভাবে এই সফরটাকে পর্যালোচনা করেন, তাহলে দেখবেন এটা সরকার কিন্তু, বর্তমান যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, সেই সরকার কিন্তু এক্ষেত্রে একটা চরম বৈরী পরিবেশ তো আমরা লক্ষ্য করেছিলাম নির্বাচনের আগে, এবং সেই পরিবেশ এমনটাই তৈরি হয়ে গিয়েছিল যে মনে হয় যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর গং, আমি গং বললাম এই কারণে যেহেতু অশুভ উদ্দেশ্য ছিল, চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্র মনে হয় যেন আমেরিকা এসে, বাংলাদেশে এসে সেটাকে করে দেবে, কার্যকর করে দেবে। কিন্তু উল্টোটা কিন্তু আমরা দেখেছি। আপনি লক্ষ্য করেছেন যে যখন নির্বাচন হয়ে গেল এবং একটা স্বতন্ত্র কৌশলের মধ্য দিয়ে নির্বাচনে পার্টিসিপেশন, অর্থাৎ ভোটারদের যে উপস্থিতি নিয়ে যে সংখ্যা ছিল, সেটাও কিন্তু দূরীভূত করতে সমর্থ হয়েছেন। সরকার কৌশল নিয়েছেন এক্ষেত্রে, কিন্তু ভোটারদের উপস্থিতি কিন্তু একটা বিরাট একটা সাফল্যের জায়গায় সরকারকে নিয়ে গিয়েছিল। আপনি দেখবেন যে মনে হয়েছিল নির্বাচন হতেই দেওয়া হবে না। তার মানে যুক্তরাষ্ট্র যেহেতু নেই, যুক্তরাষ্ট্রের মিত্র শক্তিগুলো যেহেতু নেই, সেহেতু নির্বাচনই হবে না। কিন্তু নির্বাচন কিন্তু হয়ে গেছে। তারপরে আমরা লক্ষ্য করলাম বঙ্গভবনে, সেখানে কিন্তু পিটার হাস, যুক্তরাষ্ট্রের, আমরা মনে করি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রের বাংলাদেশের রাষ্ট্রদূত পিটার হাস, তিনি কিন্তু শেখ হাসিনার সেই শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে, আমরা কিন্তু ওখানেও কিন্তু একটা বার্তা ছিল, আপনি লক্ষ্য করবেন। সেই বার্তার মধ্য দিয়েই কিন্তু ভবিষ্যৎ বার্তাকে বাতলে দিয়েছিল। সেই ভবিষ্যৎ যে বার্তা, সেই বার্তাটাই কিন্তু ডোনাল্ড লুর সফরের মধ্য দিয়ে কিন্তু প্রতীয়মান হলো। কিসের পরিপ্রেক্ষিতে এই যে বাংলাদেশের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে
ডোনাল্ড লু বা যুক্তরাষ্ট্র এতটুকু খুশি নয়, এই কথাটি আসলে বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একটা কিছু তো বলতে হবে, রাজনীতির ভাষা। কিন্তু সেটারও তো কোনো না কোনো একটা ভিত্তি থাকতে হবে, মানে যেখানে ডোনাল্ডোর মুখ দিয়ে কিছুই বের হয়নি, নাকি এই যে পেছনে তাকাবো না সামনে তাকাবো, এটি এখন আর উপায় নেই বলে যুক্তরাষ্ট্র বলছে, এটিকেই তারা ইঙ্গিত করছে কিনা? বিষয়টি তেমন নয়। সরকারের সঙ্গে যে টানাপোড়েনের যে সম্পর্ক ছিল একটা যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের, সেই অবস্থান থেকে আমার মনে হয় অনেকটা যুক্তরাষ্ট্র সরে দাঁড়িয়েছে, এবং সরকারও মনে হয় চাচ্ছে, বাংলাদেশ সরকারও চাচ্ছে যে এই টানাপোড়েনের অবসান ঘটুক, এবং স্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় আমাদের সাথে আমেরিকা বাংলাদেশের সঙ্গে যুক্ত অনেক বিষয়, সেই ক্ষেত্রে উভয়ই মনে করেছে আমার মনে হয় যে এই অবস্থান থেকে সরে দাঁড়ানো দরকার। এবং আমার মনে হয় ডোনাল্ড লু সেই বার্তাটি তার সফরের মধ্য দিয়ে দিয়ে গেলেন, এবং সেখানে কিন্তু নাখোশ এবং শুধু নাখোশই নন, বিএনপি বা বিএনপিপন্থী যারা সমমনা আছেন তারা কিন্তু কিছুটা হতাশ হয়ে পড়েছেন। সেই হতাশ যখন একটা মানুষ হয়, সে কিন্তু তখন আবল তাবল বলতে থাকেন। তো আমার মনে হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার একটা জনগণকে আর একটা জায়গায় একটা সন্দেহ বা সংশয়ের ভিতরে নিয়ে যাওয়ার জন্য তারা বলছেন যে এটা তাদের জন্য, অর্থাৎ সরকারের জন্য শুভ ফল বয়ে আনবে না। আসলে আমি মনে করি যে একজন পর্যবেক্ষক হিসেবে বা রাজনীতির একজন বিশ্লেষক বা একজন সাংবাদিক হিসেবে আমি মনে করি যে এই সফরের মধ্য দিয়ে একটা যে বৈরী সম্পর্ক, একটা মানুষের মনে বদ্ধমূল ধারণা হয়েছিল যে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিরোধী, সরকার বিরোধী, অর্থাৎ আওয়ামী লীগকে যে কোনো মূল্যে তারা হটাতে চায়, সেই জায়গাটা কিন্তু তারা পরিষ্কার করে দিয়েছে। এবং আমার মনে হয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আরেকটা বার্তা কিন্তু যে স্যাংশন যে আছে সেটিও কিন্তু উগ্র করার, অর্থাৎ সেটি প্রত্যাহার করে নেবে বলেই আমার মনে হয় এখানেও একটা বার্তা আছে। কিন্তু প্রত্যাহার করা হবে এরকম কথা আসলে তারা বলেননি। এটি বলেননি যেহেতু এটি বাইডেন প্রশাসনের একটা নীতি নির্ধারণী সিদ্ধান্তের বিষয়, সেহেতু আমাদের রাজনীতিবিদরা যারা বিরোধী দল যেরকম হঠাৎ করে একটা কথা বলে ফেলেন, আমাদের আওয়ামী লীগেরও অনেক নেতারা হঠাৎ করে অনেক কথা বলে ফেলেন, দলীয় ফোরামে কোনো আলাপ আলোচনাই হয় না। আমার মনে হয় আমেরিকা সেই জায়গাটায় আমাদের মতো নন, তারাও এই বিষয়টা খুব আলাপ আলোচনা করবে। সেই বাইডেন প্রশাসনের দৃষ্টিভঙ্গি এখানে সফরের মধ্য দিয়ে যা অর্জন হলো, সেই অর্জনটাকে ডোনাল্ড লু অবশ্যই সেই বার্তাটা দেবেন। সেই বার্তার পরে যে একটা প্রতিক্রিয়া হবে সেটা আমার মনে হয় ইতিবাচক হবে। সেখান থেকে একটা পর্যালোচনা উভয় সঙ্গে যোগাযোগের মাধ্যমে সেই আমার মনে হয় যে একটা স্যাংশনের যে বিষয় রয়েছে, একটা কালিমা রয়েছে, সেই কালিমাটাও আমার মনে হয় অবসান ঘটবে। এটা আমার আরেকটি বিষয় হচ্ছে খুব আলোচ্য ছিল নির্বাচনের আগে যে ভিসা নীতি, মার্কিন ভিসা নীতি, যারা নির্বাচনে বাধা দেবে তাদেরকে যুক্তরাষ্ট্র ভিসা দেবে না, এরকম একটা নীতি তারা গ্রহণ করেছিল। সেই নীতি কি এখন আর আছে, বা এরকম কোন নীতিতে তারা কি মানে অবস্থান করছে? অনেক দেরিতে হলেও আসলে আমেরিকা সরকারও বুঝতে মনে হয় সক্ষম হয়েছে, প্রশাসন, বাইডেন প্রশাসন, যে শেখ হাসিনা সরকার এর বিকল্প আরেকটি সরকার নেই। তাদেরও তো গোয়েন্দা সংস্থা আছে, তাদেরও পর্যালোচনা আছে, পর্যবেক্ষণ আছে। সেই পর্যবেক্ষণ থেকে দেখেছে যে একটা দেশ কিভাবে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে সারা বিশ্বের কাছে, যে এত উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন অর্থাৎ বস্তুগত উন্নয়ন এমনটা পর্যায়ে বাংলাদেশকে নিয়ে গেছেন যে এখানে এটাকে থামিয়ে দেওয়া আমার মনে হয় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হতে পারে না, লক্ষ্য হতে পারে না। অনেক বিবেচনা এবং তারা ভুল বার্তা বিভিন্ন সময়, অর্থাৎ এখানে যারা বিরোধী দল আছে বিএনপি, তাদের বিভিন্ন দেখা গেছে যে বিভিন্ন তারা লোকজন সেখানে সেট করে তারা যেভাবে প্রশাসনকে বোঝাতে সক্ষম হয়েছিল, সেখান থেকে আমার মনে হয় আর আসল বার্তাটি তারা পেয়েছেন। এবং নির্বাচনের মধ্য দিয়ে তারা নির্বাচনটাকে দেখেছেন যে আসলে তো মানুষের এই নির্বাচন প্রতিহত করার গণমানুষের যে আন্দোলন, গণমানুষ যে আন্দোলন গড়ে তোলে, সংগ্রাম গড়ে তোলে, সেরকম একটা না, বরং এই সরকারের প্রতি জনগণের একটা সমর্থন রয়ে গেছে, নীরব সমর্থন। সেটি নির্বাচনের ফলাফলের মধ্য দিয়ে এবং নির্বাচনের পরিবেশের মধ্য দিয়ে সেটি কিন্তু প্রতিফলিত হয়েছে। আমার মানে মার্কিন প্রশাসন সেটি অবজারভেশনে নিয়ে তারা বুঝতে পেরেছে যে এই সরকারকে হটিয়ে আরেকটা সরকারকে আনবে, সেই সরকারের তো নেতৃত্বই নেই। অর্থাৎ যে দলটিকে তারা প্যাট্রোনাইজ করেছে, বিএনপির ভাষায় বলবো যে লালন পালন করেছে এতদিন ধরে, তারা ভুল ইনফরমেশন দিয়েছে, এটি মনে হয় যুক্তরাষ্ট্র বুঝতে সক্ষম হয়েছে। তাহলে এই যে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসলেন, সেটি নিয়ে এই যে রাজনৈতিক এত বাকবিতণ্ডা হচ্ছে, বিশেষ করে ওবায়দুল কাদের বললেন যে স্যাংশন ভিসা নীতি কেয়ার করে না সরকার, মানে যেখানে তারা এখনো আসেনি নেই, কিন্তু তার আগেই ওবায়দুল কাদের বলছেন যে এগুলো কেয়ার করে না, মানে সরকার কেয়ার করে না, যে বিষয় নিয়ে আলোচনা হবে কি হবে না সেটাও আমরা জানি না। আগেভাগে এই কথা বলবার আসলে দরকারটা কি? এই প্রসঙ্গে আসলে আওয়ামী লীগের অধ্যাপক ডক্টর কামরুল হাসান যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, আমরা একটু তার কাছ থেকে আসতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ডক্টর কামরুল হাসান, সাবেক সাধারণ সম্পাদক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমরা আলাপ করছিলাম যে কি কারণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই কথাটি বললেন যে এই যে বর্তমান সরকারের যে অবস্থা, তাতে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এতটুকু খুশি নয় এবং নির্বাচন ও মানবাধিকার বিষয়ে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই আছে। এর প্রেক্ষিতে আসলে কি বলবেন? অধ্যাপক ডক্টর কামরুল হাসান। সম্ভবত মিউট করা রয়েছে, আপনাকে আনমিউট করে নিতে হবে। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? এখন শুনতে পাচ্ছি আমরা, এখন আমরা শুনতে পাচ্ছি। জি জি জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমার এখানে ইলেকট্রিসিটি নেই এবং যথারীতি থাকে না বিশ্ববিদ্যালয়ের 4-5 পর্যায়ে। খুবই দুঃখিত, আমি ডাটা দিয়ে চেষ্টা করেছি, যেহেতু কথা দিয়েছি যুক্ত হবো। দেখুন, আমি বিএনপি কিংবা আওয়ামী লীগের সেই বিতর্কে যেতে চাই না। আমি যেটা বলতে চাই, ডোনাল্ড লুর সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এবং প্রথম আলোর একটা সাক্ষাৎকার রয়েছে। আমি সবাইকে অনুরোধ করব সাক্ষাৎকারটি একবার। আসলে হিউম্যান রাইটস ওয়াচ গত বছরের যে র্যাবের ব্যাপারে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যে সেটাখানে উন্নতি হয়েছে, কিন্তু যারা অপরাধ করেছে সেটার আসলে জবাবদিহিতা অর্থাৎ বিচার হচ্ছে কিনা আমরা এটা মাথায় রেখেছি। অন্যান্য বাহিনীগুলো এখনো ঠিক তারা যেভাবে আক্রমণ করছে বা রাষ্ট্রযন্ত্র ব্যবহারের যে অভিযোগ রয়েছে সেগুলো তো বহাল আছে। তো আমরা এই বিষয়গুলো একপাশে রেখে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতি হচ্ছে কি, দেখুন, তারা নিজেদের স্বার্থের বাইরে কোনো কাজ করে না। তবে বাইডেন প্রশাসনের ভ্যালুস অন্তত বাহ্যিকভাবে যেটা, সেটা হচ্ছে গণতন্ত্র, এবং বাংলাদেশের ক্ষেত্রে গণতন্ত্রের সাথে যুক্ত হয়েছে ইন্দো প্যাসিফিক ইস্যুগুলো। এখন তারা নির্বাচনের ব্যাপারে চেষ্টা করেছে যে এখানে একটা গ্রহণযোগ্য নির্বাচন হলে, স্টেবল গভর্নমেন্ট হলে তাদের স্বার্থটা বেশি ভালোভাবে সংরক্ষিত হবে। কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নির্বাচন বিষয়ে যেটা হয়েছে সেটা কিছু মিসম্যাচিং ছিল, এখনো সেটাই আছে। তাই প্রশ্ন করা হয়েছিল, আপনারা কি ভারতের চোখে বাংলাদেশকে দেখেন কিনা? তিনি পরিষ্কার বলেছেন, না, আসলে আমরা আমাদের চোখেই দেখি, তবে আমরা পরস্পরের সঙ্গে আলোচনা করি। আর বাংলাদেশ সম্পর্কে তিনি পরিষ্কার একটা কথা বলেছেন। গতকাল দেখুন, পিটার হাস যখন বাংলাদেশ ব্যাংকে গিয়েছিলেন, তিনি যেটা দেখতে চেয়েছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা যিনি শিল্প ও বিনিয়োগ সালমান এফ রহমানের সাথে যখন ঐশ্বর্য ছিলেন, পরিষ্কার কথা আসলে এটা বলেছে যে আমরা আসলে আমাদের যে প্রতিষ্ঠানগুলো তাদের লভ্যাংশ পাচ্ছে না, যেটা দায়মুক্ত রিজার্ভ, ব্যবহার উপযোগী রিজার্ভ, সেটা কত সেটার ব্যাপারে সন্দেহ আছে, যেটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন যে একটা দেশের আর্থিক প্রধান প্রতিষ্ঠান বাইরের দেশের একজন এরকম রাষ্ট্রদূত মানে অবিশ্বাস করে সেটা খোঁজ নিতে গেছে। যদিও আমাদের অনেকগুলো, আপনারা জানেন যে প্রচুর পরিমাণ বাংলাদেশ ব্যাংকে অর্থ তছরূপের অভিযোগ আছে, যেটা ওই যে কিছুদিন আগে আপনারা দেখেছি কিভাবে পাচার হয়ে গিয়েছিল, এবং সেখানে ইনক্লুডাররা নানাভাবে সাইবার বিভিন্ন ক্রাইম টাইম হচ্ছে। এই সন্দেহের কারণে তারা দেখতে গিয়েছে। আর লু যেটা পরিষ্কার বলেছে, তাদের ইন্দো প্যাসিফিক ইস্যু আছে, জলবায়ু ইস্যু, তারপরে শ্রম অধিকার ইস্যু, এই সবগুলো মূলত তাদের হচ্ছে একটা ফিলসফি, কিন্তু তাদের মূল টার্গেট হচ্ছে ভারতের মতো নিজেদের স্বার্থ। দেখুন, তারা কিন্তু ভারত, বাংলাদেশ, এমনকি চীনের ব্যাপারেও কথা বলার সময় অত্যন্ত কৌশলে কথা বলে, কিন্তু তারা যা করবার তাই করে। দেখুন, মানবাধিকারের বিষয়টা এতটুকু থাকার পরেও আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনেতে, রাফা কিংবা গাজায় যে অমানবিক অত্যাচার এবং ধ্বংসযজ্ঞ হচ্ছে। সেখানে যুক্তরাষ্ট্রের যেই পলিসি, সেই পলিসিতে খুব বড় বেশি পরিবর্তন কি হয়েছে? কিন্তু তারা একই সঙ্গে বলছে যে আমরা ছাত্রদের কথা বলবার অধিকার দিতে চাই, কিন্তু অনিয়ম করবার অধিকার দিতে চাই না। এই যে পরস্পর বিরোধী দুটো জিনিসের মধ্যে ব্যালেন্স স্ট্রাইক করার যে বিষয়টা, এটাকে তারা কূটনীতি বলে। ফলে আওয়ামী লীগ কিংবা বিএনপির সঙ্গে বা বাংলাদেশের সঙ্গে তাদের যে সম্পর্ক, ভারত
সবার সাথে সম্পর্কের ক্ষেত্রে তারা নিজেদের স্বার্থটাই রাখবে। ফলে এটা ভাবার কোনো কারণ নাই যে নির্বাচন বিষয়ে পরিষ্কারই তো লু বলেছে যে নির্বাচন বিষয়ে আমাদের যে অসন্তুষ্টি সেটা থাকবে, আমরা একটা অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ সুষ্ঠু এবং অবাধ নির্বাচন যে আমরা প্রতিজ্ঞা করেছি সেটাই আমরা আছি এবং থাকব। তাহলে আপনি বলুন তো পরিবর্তনটা কোথায় হলো? নির্বাচন নিয়ে তাদের প্রশ্ন রয়ে গেল। দ্বিতীয়টি হচ্ছে বাংলাদেশের রিজার্ভ প্রকৃত ফিগার কোনটা সেটা নিয়ে সন্দেহ, এবং পিটার হাসের এই ধরনের একটা বাংলাদেশ ব্যাংকে এভাবে মানে ইন পার্সন ভিজিট করা, দ্যাট ইজ আনবিলিভেবল। এটা নজিরবিহীন, এটা হতে পারে না। ফলে আমার যেটা মনে হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি হচ্ছে একটা চাপের মধ্যে, মার্কিন যুক্তরাষ্ট্র করছে, চীন করছে, শুধু আমরা এই জায়গাটায় ব্যর্থ হচ্ছি। আমাদের বিএনপি আওয়ামী লীগ তথা দলগুলোর মধ্যে এই বিভাজন, এবং বর্তমান সরকারের যেটা দায়িত্ব যে এখন আমাদের উচিত হচ্ছে যে কাজটি করা, যে সবাই সবার স্বার্থ রক্ষা করছে, আমরা এখন আমাদের সার্বভৌমত্বের অর্থাৎ দেশের যে জায়গাটা সেটা অ্যাড্রেস করা উচিত। নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হলে চীন কিংবা আমেরিকা কিংবা প্রতিবেশী রাষ্ট্র এই অসম বাণিজ্য সম্পর্ক অথবা এই চাপ তৈরি করে, এতদিন চাপ তৈরি করছে হলো ভারত, চীন এবং রাশিয়া, এখন মার্কিন যুক্তরাষ্ট্র সেটা যুক্ত হলে এই ছোট্ট একটি দেশ যেখানে আমরা আগাবার চেষ্টা করছি, গণতন্ত্র নেই, সে দেশটির ভবিষ্যৎ কি চিন্তা করেছেন? ফলে আমি বিশ্বাস করি অশনি সংকেত হচ্ছে এটা যে এই সব আন্তর্জাতিক মোড়লদের খেলবার সুযোগ দিবেন না দলাদলির এই ফাঁদে। আমাদের উচিত হচ্ছে আমাদের রাষ্ট্র, আমাদের স্বার্থ, তো আমরা ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শেখা উচিত যে কিভাবে নিজেদের স্বার্থ রক্ষা করতে হয়, ছলে বলে কলে কৌশলে, সব দিক থেকেই পিছিয়ে আছে। ধন্যবাদ অধ্যাপক ডক্টর কামরুল হাসান, অনেক ধন্যবাদ। একদম স্পষ্ট আপনার কথা যে এই ডোনাল্ড ট্রাম্পের সফর নিয়ে মির্জা ফখরুল ইসলাম কেন আসলে এই কথাটা বলেছেন। আসলে এই বিষয় নিয়ে আলাপ করবার আর একদমই সুযোগ নেই, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পর আমরা চীন এবং রাশিয়ার যে একসাথে হওয়ার যে বিষয়টি, মানে তারা তো একসাথে ছিল কিন্তু কঠিন সময়েও যে পাশে থাকার বিষয়টি, সেই বিষয় নিয়ে আলাপ করব একটা ছোট্ট বিরতির পর। কোথাও যাবেন না। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। দর্শক, আপনারা সবাই জানেন আবারও সাক্ষাৎ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের, এবং এটি তাদের 40 বারেরও বেশি বারের সাক্ষাৎ। বলা হচ্ছে 43 বার তাদের এর মধ্যে সাক্ষাৎ হয়ে গেছে। তারা পুরনো বন্ধু, তারা নিজেদের বন্ধুত্বের বিষয়ে নিজেরাই বলেছে যে নো লিমিট, অর্থাৎ তাদের বন্ধুত্বের কোনো সীমা নেই, সকল ক্ষেত্রেই তারা একসাথে থাকবে। এবং রাশিয়া যে ইউক্রেনের ওপরে হামলা চালাচ্ছে সেই বিষয়েও চীন এখন পর্যন্ত কিছু বলেনি, যদিও পশ্চিমা বিশ্বের কাছ থেকে চীনের এক ধরনের চাপ তো রয়েছেই। এই যে তাদের আবার দেখা হলো, চীনের সফরে গেলেন পুতিন, সেই বিষয়টি নিয়েই আমরা আসলে এবার কথা বলতে চাচ্ছি। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আর জনাব সোহেল সানি, আপনি তো আছেনই আমাদের সঙ্গে। শুরুতেই জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনার কাছে আসলে যেটি জানতে চাই, এই যে দুই দেশ, তাদের এতবার সাক্ষাৎ বোধহয় আর কোনো দুই দেশের রাষ্ট্রনায়কের হয়েছে কিনা আমার জানা নেই। তো তাদের মধ্যে তো বেশ শক্ত একটি সম্পর্ক, আবার সেটার সাথে বাংলাদেশ চীনের বলয়ে ঢুকে যাচ্ছে কিনা সেটি নিয়ে যুক্তরাষ্ট্রের এক ধরনের চিন্তা রয়েছে। আবার এই দুই দেশের সম্পর্ক আগে থেকেই শক্তিশালী, এই সফরের মধ্য দিয়ে কোনো নতুন মাত্রা আসলে দিতে যাচ্ছে কিনা? এই সফরটা আমার মনে হয় যে একটা ধারাবাহিকতার ব্যাপার। দুই দেশের মধ্যে সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, দুই দেশই নানান রকমের আন্তর্জাতিক চাপের মুখে আছে, যেটা আপনি একটু আগে বললেন। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র দুই দেশকেই বিভিন্নভাবে চাপে রাখার চেষ্টা করছে। একটা কিন্তু ইউক্রেনের যুদ্ধে জড়িয়ে দিয়ে, এটা আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্র এই যুদ্ধটা বাদিয়ে দিয়ে ইউক্রেন এবং রাশিয়াকে বিপদে ফেলেছে। সেখানে এখন রাশিয়ার উপরে ওইটা নিয়ে বারবার চাপ সৃষ্টি করা হচ্ছে, আবার চীনের উপরে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে। সাউথ ইস্ট এশিয়া, কি বলে এটাকে, সাউথ চায়না সিতে, দক্ষিণ চীন সাগরে এবং অন্যান্য জায়গায়, তারপরে তাইওয়ান নিয়ে বারবার চীনকে হেনস্থা করার চেষ্টা করছে, তারা নানান রকমের চাপ দিচ্ছে। তো সেই অবস্থায় তারপরে চীন যাতে এগিয়ে যেতে না পারে সেই জন্য তারা বিভিন্নভাবে প্রযুক্তিগত নিষেধাজ্ঞা তৈরি করেছে চীনের চারপাশে। তো সেখান থেকে স্বাভাবিকভাবেই
চীন এবং রাশিয়া একটা নতুন বন্ধুত্ব খুব তার দুই পক্ষের জন্য অত্যন্ত উপযোগী হয়েছে। তারা নিজেরা একজন অপরজনকে সহায়তা করছে বিভিন্নভাবে। যদিও আপনি যে ইউক্রেন যুদ্ধের কথা বললেন, চীন কখনোই ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন করেনি ওপেনলি, আবার বরং তারা বারবার যুদ্ধ বন্ধ করার উপরে জোর দিয়েছে। এর আগেও তারা যুদ্ধ বন্ধ করার জন্য বক্তব্য দিয়েছে। বরং যেসব দেশ চেষ্টা করলে যুদ্ধ বন্ধ হওয়া সহজ হয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা দেশগুলো, নেটো, তারা কিন্তু একবারও যুদ্ধ বন্ধ করার কথা উচ্চারণ করেছে এরকম আমার মনে পড়ছে না। ইউক্রেন মাঝে মাঝে যুদ্ধ বন্ধের কথা তাদের মুখ থেকে মাঝে মাঝে শোনা যায়, রাশিয়ার মুখ থেকে শোনা যায় তারা আলোচনায় বসতে চায়। এবারে এই যে সফর হচ্ছে, এই সফরে এই ব্যাপারে আলাপ আলোচনা হওয়ার খুব বড় সম্ভাবনা আছে যে দুই পক্ষ মিলে আলাপ আলোচনা করবে যে যুদ্ধ বন্ধ করার দিকে যাওয়া যায় কিনা, কিভাবে যাওয়া যায়। আমার ধারণা যে সেই ব্যাপারে তাদের আলাপ আলোচনা হবে এবং পরবর্তীতে হয়তো আমরা দেখতে পারি চীনের পক্ষ থেকে একটা প্রস্তাব আসতে পারে যে কিভাবে যুদ্ধবিরতির ব্যাপারে চেষ্টা করা যেতে পারে। তারা যেহেতু ইউক্রেনের সাথেও তাদের সম্পর্ক আছে, রাশিয়ার সাথেও তাদের অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক আছে, সুতরাং তারা দুই পক্ষকেই আহ্বান জানাতে পারে এই যুদ্ধ বিরতির জন্য, যুদ্ধ বন্ধ করার জন্য। কারণ এই যুদ্ধ তো কারোর জন্য উপকারী নয়, শুধুমাত্র যারা অস্ত্রশস্ত্র তৈরি করে, সেই যে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স বলি আমরা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশে, তারাই এই থেকে লাভবান হয়। আর লাভবান হয় কারা? যাদের হাতে খুব গুরুত্বপূর্ণ সব পণ্য রয়েছে, যেমন তেল বা জ্বালানি এবং খাদ্য, গুরুত্বপূর্ণ খাদ্য সামগ্রী বা সার, এগুলো যাদের হাতে আছে, তারা জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়ে ফুলে ফেপে ওঠে। তো সেখান থেকে আমাদের যদি মুক্তি পেতে হয়, এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষও যদি স্বস্তির নিঃশ্বাস করতে চায়, তাহলে যুদ্ধ বন্ধ করা খুব প্রয়োজন। জি, অনেক ধন্যবাদ আপনাকে। এবং ইউক্রেন নিয়ে চীনের শান্তি পরিকল্পনায় পুতিনের সমর্থন, এরকম একটি লাইন আমরা দেখেছি, সেটি হচ্ছে বার্তা সংস্থা রয়টার্সের মাধ্যমে আর কি দেখেছি আমরা এটা। জনাব সোহেল সানি, আপনি আসলে কি মনে করেন, চীনের এই শান্তি পরিকল্পনায় রাশিয়া সমর্থন দিয়ে ইউক্রেনের যুদ্ধ কি থামাতে যাচ্ছে তাহলে? আপনি প্রথমে একটা কথা বলেছেন যে আপনার জানা মতে 40 বার এ পর্যন্ত, তো 6 মাসের মধ্যেই কিন্তু দুবার হয়ে গেল। তো ভ্লাদিমির পুতিন পুনরায় রাষ্ট্রপতি হওয়ার পর এটি প্রথম। এবং আমি মনে করি শি জিনপিং এবং তাদের যে মধ্যকার বৈঠক, সেখানে অবশ্যই একটা বার্তা আছে। আপনি লক্ষ্য করেছেন এই বৈঠকের পরে একটা বিরাট উক্তি করে ফেলেছেন যে রুশ নেতা বলেছেন, অর্থাৎ পুতিন বলেছেন, এই বৈঠক মৌলিক গুরুত্বের বিষয়ে রাশিয়া এবং চীনের মধ্যে যে সম্পর্ক, সেটা সুবিধাবাদী বা কারো বিরুদ্ধে পরিচালিত নয়। আবার বলেছেন যে মিত্র নয়, দুই দেশের মিত্রর চেয়েও ভালো সম্পর্ক। অর্থাৎ এই বৈঠক, আমার মনে হয় বৈঠকে বিস্তারিত কি আলোচনা হয়েছে, মূলত কি বার্তা তারা দিবেন বিশ্বকে, বা ইউক্রেন যুদ্ধের ব্যাপারে যুদ্ধবিরতি করবেন, এই যুদ্ধ বন্ধ করবেন কিনা, সেই বার্তা কি থাকবে, সেটা দুজনের মধ্যেই এখন পর্যন্ত সেটা কিন্তু কেউ ধারণাপ্রসূত একজন একটা বার্তা দিচ্ছেন। কিন্তু দ্বিপাক্ষিক বৈঠকের সম্পর্কে দুদেশের পক্ষ থেকে একটা যৌথ বিবৃতি বা কি সিদ্ধান্ত হলো, মৌলিক কতগুলো বিষয় কি সিদ্ধান্ত হলো, সেটি কিন্তু আমরা এখনো জানার অপেক্ষায় আমাদের থাকতে হবে। এবং ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং, আমাদের রাষ্ট্রদূত বলেছেন, ভালোই একটা কথা বলেছেন, যে মূলত এই যুদ্ধটা মূলত যুক্তরাষ্ট্র বাঁধিয়ে রেখেছে। অর্থাৎ যারা চায় না যে যুদ্ধটা থামুক বা বন্ধ হোক, যুদ্ধবিরতি চায় না, মূলত তাদের একটা কৌশল। কিন্তু এই বিষয়টা মাথায় রেখে আমার মনে হয় পুতিন এবং শি জিনপিং দুজন কি সিদ্ধান্ত নেন, আমার মনে হয় ইউক্রেন যুদ্ধ শুধু নয়, যেরকম আমরা লক্ষ্য করেছি, সে বিষয়টা যদিও অপ্রাসঙ্গিক হতে পারে, তারপরও আমি তুলছি যে ইসরায়েলে আজকে যে নরহত্যা হচ্ছে, শিশু হত্যা হচ্ছে, নারী হত্যা হচ্ছে, সেই বিষয়ে এই দুই নেতার মধ্যে কোনো আলোচনা হবে কিনা বা হয়েছে কিনা, সেরকম বার্তা আমি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত পাইনি। দুদিনের সফর, সেখানে বিশ্বকে শান্তিময় করার জন্য, নিরাপদ করার জন্য, কারণ তিনি বলেছেন যে সামগ্রিক জটিলতার নিরসনে একটি অতিরিক্ত প্রেরণা যোগাবে
এই তার সফর, সফর। এটা পুতিন বলেছেন। জি। আর সেই অতিরিক্ত প্রেরণায় যেন ইসরায়েলের যে আজকের যে আগ্রাসী যে তৎপরতা, অর্থাৎ ফিলিস্তিনের উপরে যে নিষ্ঠুরতা, তা সে বিষয়েও যেন সামগ্রিক যে জটিলতা এক ধরনের সে বিষয়টি আলাপ আসে। স্থান পায়। এটি আমার ব্যক্তিগত অবস্থান থেকে এই আমি বিষয়ে মুন্সি ফয়েজ আহমেদ কি বলেন আমরা একটু জানতে চাই। আপনার কাছে আসলে কি মনে হয়, তারা কি ইসরায়েলের বিষয়ে কোনো আলাপ করবে? আলাপ নিশ্চয়ই করবেন, কিন্তু সেটা এখন কতটুকু করেছেন বা করবেন সেটা আমরা পরে জানতে পারবো। কিন্তু এটুকু আমরা করতে পারি, বলতে পারি যে ইতিমধ্যেই দুইজনই, প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন, দুইজনই কিন্তু বিভিন্ন সময়ে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে নিন্দা জানিয়েছেন কঠোর ভাষায়, এই প্যালেস্টাইনে তারা যে হত্যাযজ্ঞ চালাচ্ছে সেই জন্য, এবং তারা সেখানে যুদ্ধবিরতির জন্য বিভিন্ন রকমের আহ্বানও জানিয়েছেন, এবং খুব স্পষ্টভাবে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন তারা দুইজন। জি, জনাব মুন্সি ফয়েজ আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আর সময় নেই এই বিষয় নিয়ে আলাপ করবার। আপনাদেরকে ধন্যবাদ। জি, একটা বিরতি নিতে হচ্ছে। বিরতির পরে আমরা নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি সেই বিষয় নিয়ে আলাপ করব। দর্শক, ফিরছি কিছুক্ষণের মাঝে। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। এ পর্যায়ে আমরা নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি, নিত্যপণ্যের মূল্যের যে ঊর্ধ্বগতি সেই বিষয় নিয়ে আসলে কথা বলবো। দ্রব্যমূল্য বাড়ছে, এই বিষয়টি স্বীকার করেছে সরকারও, প্রধানমন্ত্রীও জাতীয় সংসদে সে কথা বলেছেন। এবং গত পরশুদিন 14ই মে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থ মন্ত্রণালয়ের একটি বৈঠক হয়। সেই বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয় এই ডিসেম্বর নাগাদ আমাদের যে চাপ রয়েছে, অর্থনৈতিক চাপ, সেটি কিছুটা হলেও কমে আসবে। আরেকটি বিষয় তারা বলছে, সেটি হচ্ছে কিছু যে চাপ রয়েছে সেটির কারণ হচ্ছে আন্তর্জাতিক যে সুদ হার রয়েছে সেটি আসলে বেশি দিতে হচ্ছে, তার কারণ ডলারের দামটা বেড়ে গেছে। আবার বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে রেমিটেন্স এবং রপ্তানি কিছুটা কমায়, হয়তো বা কিছুটা স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতে পারবো এই বছরের শেষের দিকে। আসলেই এই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটি কমানো সম্ভব কিনা সেই প্রসঙ্গে আলাপ করতে মাহফুজুল হক শাহ, আমদানি ও রপ্তানিকারক পরিচালক, চট্টগ্রাম চেম্বার অফ কমার্স, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি CSRM জনতন্ত্র গণতন্ত্রে। আর জনাব সৈয়দ হোসেন, আপনি তো আছেনই, আপনাকে আবার স্বাগত। জনাব মাহফুজুল হক শাহ, আপনার কাছে আসলে শুরুতে যেটি জানতে চাই, কবে কমবে আসলে দ্রব্যমূল্য? ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে পাচ্ছেন? জি, আমরা স্পষ্ট শুনতে পাচ্ছি। জি, আসলে আজকে বাংলা ব্যাংকের গভর্নর এবং সরকারের পক্ষ থেকে, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যেটা বলা হয়েছে, সেটা বর্তমান যে পরিস্থিতি সেটার একটা বিশ্লেষণ এখানে ছিল। আমরা দীর্ঘদিন থেকে আমরা বলে আসছি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় দ্রব্যের এবং দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি সেটাকে রোধ করার জন্য এবং এসেনশিয়াল যে কমোডিটিগুলো আমরা ইউজ করি সেগুলোর ঊর্ধ্বগতির কারণে বাজারে একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করে আসছে। তো সরকারের পক্ষ থেকে, বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে যে বিষয়টি আজকে উল্লেখ করছেন, সেটা বিষয় নিয়ে সরকারের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক কাজ করে যাচ্ছে। তো বাজারে এই পরিস্থিতিকে উন্নতি করতে হলে যেসব বিষয়গুলি আমাদেরকে খুব বেশি নজর দিতে হবে, সে বিষয়ে অলরেডি আমাদের বিভিন্ন অ্যাসোসিয়েশন, চেম্বার এবং এপিসি এর পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করে এসেছে। এখন যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, হঠাৎ করে আজকে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটাকে উইদিন শর্ট টাইম কিন্তু আমরা সমস্যার সমাধান করতে পারব। বিশ্বের যে অর্থনৈতিক পরিস্থিতি, বিভিন্ন ধরনের সমস্যা বিরাজমান আছে, তার সাথে কিন্তু বাংলাদেশের অর্থনীতি কিন্তু বিভিন্নভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। এখন যে বিষয়গুলো এখন খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা সরকারকে এবং বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংকে আমরা যেটা অনুরোধ জানিয়ে এসেছি বিভিন্নভাবে, সেটাকে গুরুত্ব দিয়ে আমার মনে হচ্ছে যেটা এই বিষয়গুলোকে নিয়ে আমরা বারবার আমাদের যারা এক্সপার্ট যারা আছেন
বৈদেশিক মুদ্রা, যে আমাদের রিজার্ভ এবং বৈদেশিক আমাদের যে আমদানি রপ্তানি কার্যক্রমের সাথে যারা খুবই অভিজ্ঞ, সবাইকে নিয়ে বসে একটা সুদূর প্রচেষ্টা পরিকল্পনা আমাদেরকে গ্রহণ করতে। দেখুন, আমাদের এখানে আমরা অনেক সময় IMF এবং ওয়ার্ল্ড ব্যাংকের অনেকগুলো প্রেসক্রিপশন কেউ আমাদেরকে ফলো করতে গিয়ে অভ্যন্তরীণ যে বিষয়গুলি আছে সে বিষয়গুলোর সমাধান সরকারের পক্ষে অনেক সময় দুরূহ হয়ে যায় এবং সরকার অনেক সময় গ্রহণ করতে হয়, অনেক সময় গ্রহণ করতে পারে। আমাদের যে বক্তব্য সেটা হচ্ছে, একজন ব্যবসায়ী হিসেবে আমরা একজন আমদানিকারী হিসেবে আমি যেটা বলতে চাচ্ছি আপনাকে, রিসেন্টলি যেটা ডলারের সাথে আমাদের টাকা যে এগুলো হয়েছে, তার কারণে অলমোস্ট 60 টাকা আমরা কিন্তু দৃশ্যমান দেখেছি। কিন্তু মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা কোনো সময় 60 টাকা থেকে বেশি হয়ে যাচ্ছে। এটার কারণে কিন্তু বাজারে অনেক সময় আমাদের অনেক আমদানিকৃত পণ্য দাম কিন্তু অনেক বেড়ে গিয়েছে। অনেক আমাদের বড় বড় আমদানিকারক বড় ধরনের লোকসানের সম্মুখীন হচ্ছে। সবকিছু মিলে আমরা যেটা মনে করছি, আমরা যারা ব্যবসায়ী আমদানিকারক আছি জি এবং সরকারও চিন্তা করবে সরকারের ব্রহ্মত্ব রক্ষার ক্ষেত্রে আমাদের আমদানি কৃত পণ্য এবং দেশে যে ভোগ্য পণ্যগুলি আছে, যেগুলো এসেনশিয়াল কমোডিটি, যেই পণ্যগুলো আমরা সচরাচর গ্রহণ করতে সবার যে প্রয়োজন হয়ে থাকে, সেগুলির ব্যাপারে একটা স্থিতিশীল মূল্য যেন আমরা নির্ধারণ করতে পারি, যার ফলে আমাদের সাধারণ জনগণ যারা ভোক্তা সাধারণ আছে জি ওরা যেন সুলভ মূল্যে এটা গ্রহণ করতে পারে। জি তাহলে পরে এটা সরকারের উপর একটা ব্রহ্মত্বের একটা চাপ প্রয়োগ হয় এবং সরকারের উপর বিভিন্ন ধরনের জি করা হয়ে জনাব থাকে মাহফুজুল হক, অনেক মহৎ। ধন্যবাদ আপনাকে। মানে একবারে বিশ্লেষণ করলেন আপনার জায়গা থেকে। মানে আমদানি এবং রপ্তানির সাথে তো এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির যে এক ধরনের সম্পর্ক সেটি তো রয়েছেই, আর ডলারের দাম বেড়ে গেছে সেটি তো আসলে কবে নাগাদ কমবে সেটি নিয়ে সংশয় রয়েছে আসলে ব্যবসায়ী এবং সাধারণ মানুষ সকলেরই। কিন্তু তারপরেও আসলে আমাদের কাছ থেকে, মানে আমাদের জায়গা থেকে আমরা কি করতে পারি? রেমিটেন্স বাড়ছে এক রকমের, কিন্তু রিজার্ভও তো কমে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রণালয়কে যে নির্দেশ দিয়েছেন এবং বাণিজ্য মন্ত্রণালয়কে যে নির্দেশ দিয়েছেন, তিনি আসলে যারা মধ্যবিত্ত, যারা নিম্নবিত্ত, প্রধানমন্ত্রী কিন্তু সেটি অনুভব করছেন যে আসলে আমার মানুষ খুব কষ্টে আছে। তিনি হৃদয়ঙ্গম করতে পারছেন যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আমার মানুষকে কতটা কষ্ট দেয়। আমার মনে আছে এই বাণিজ্য প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর আহসানুল ইসলাম টিটু বলেছিলেন যে নিত্যপণ্যের উচ্চ মূল্যের কারণে ভোগান্তিতে সাধারণ মানুষ, তিনি স্বীকার করেছিলেন। তিনি তার সঙ্গে একটা বার্তা দিয়েছিলেন, পণ্য মূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার এবং ব্যবসায়ীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। এ ব্যাপারে তিনি সবার সঙ্গে কথা বলে উদ্যোগ নেবেন। এবং তিনি দায়িত্ব গ্রহণের পর তিনি বলেছিলেন যে আমি বাণিজ্য মন্ত্রণালয়ে যাব, এরপর সবার সঙ্গে কথা বলে অগ্রাধিকার ঠিক করা হবে। ইনশাল্লাহ একটা বিষয় নিশ্চিত করতে পারি, দ্রব্যমূল্যের কোনো সংকট থাকবে না, কেউ যেন কারসাজি করতে না পারে এই ব্যাপারে সতর্ক থাকব। আমরা সরকার গঠনের 7 মাস আমার মনে হয় ইতিমধ্যেই অতিক্রম করে ফেলেছি নাকি? হ্যাঁ, প্রায়। তো বাণিজ্য প্রতিমন্ত্রী আশার বাণীটি কিন্তু 7 মাস না, মানে 6 মাস, হ্যাঁ 7 জানুয়ারি নির্বাচন হলো, 7ই জানুয়ারি, তার মানে এখন মে মাস। যাই হোক, আমরা বেশ সময় অতিক্রম করে ফেলেছি। তিনি কিন্তু একটা আশার বার্তা দিয়েছিলেন। বিশেষ করে একটি রাজনৈতিক পরিবার থেকে উঠে আসা তিনি, একজন শিল্পপতি ব্যবসায়ী পুত্র, প্রয়াত আলহাজ মকবুল হোসেন, তিনি আওয়ামী লীগ নেতা ছিলেন। তার পুত্র আহসানুল ইসলাম টিটু যখন বাণিজ্য প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন, ব্যক্তিগতভাবে আমিও স্বপ্ন দেখেছিলাম যে এবার আমরা মনে হয় যারা মধ্যবিত্ত আছি, যারা নিম্নবিত্ত আছেন, তাদের একটা
আশার বার্তা এবং ব্যবসায়ীদের সিন্ডিকেটটা হয়তো ভাঙা যাবে। ভাঙা যাবে এবং তিনি অত্যন্ত পড়াশোনা এবং পড়া মানুষ এবং মেধাবী এবং প্রতিভাবান। আমি ব্যক্তিগতভাবেও তাকে চিনি এবং তিনি যা বলেছিলেন তার কতটা তিনি করতে পেরেছেন সেই প্রশ্নটা আমি করছি না, কিন্তু আমার মনে হয় তিনি যে বক্তব্য রেখেছিলেন তার কতটা তিনি করতে পেরেছেন সেটা নিজেই অ্যানালাইসিস করে এবং মানুষই আসলে বলছে এবং সেজন্য অনেক ধরনের ব্যবস্থাও গ্রহণ করতে হচ্ছে। আপনি সিন্ডিকেট যদি ভাঙতে না পারেন, ব্যবসায়ী সিন্ডিকেট, এই কালোবাজারি যারা, তাহলে আসলে কোনোভাবে এই দ্রব্যমূল্য হ্যাঁ, ডলারের আজকে আর একেবারেই সময় নেই আমাদের এই অন্য বিষয় এক নিয়ে সময় তাহলে আলাপ নিয়ে করার। কথা বলা যাবে। অন্য কোনো দিন নিশ্চয়ই আমরা বিস্তারিত আলাপ করতে পারবো। জনাব মাহফুজুল হক সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং দর্শক আপনারা যারা এতক্ষণ ছিলেন, আজকের মতো শেষ করছি। CSRM জনতন্ত্র গণতন্ত্র, শুভরাত্রি।